This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ অ্যাট 11 টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। ভাঙড়ে শাসক নেতা খুনের 3 দিনের মাথায় প্রথম গ্রেফতার। রাজ্জাক খান খুনে পাকড়াও তৃণমূলেরই নেতা। ক্ষমতার দখলদারিতে খুনের ইঙ্গিত তদন্তে। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে হতেই দায় ঝাড়ার চেষ্টা করেছেন শওকত মোল্লা। কিন্তু কোন সূত্র ধরে হত্যার মাস্টারমাইন্ডকে গ্রেফতার করলো পুলিশ? কোথায় কি অসঙ্গতি পেয়েছিল পুলিশ? টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খান খুনে দুদিন পর ব্রেক থ্রু পুলিশের। গ্রেফতার এলাকার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা মোফাজ্জল মোল্লা। ভাড়াটে খুঁড়ি লাগিয়ে হত্যা। চকমরিচা এলাকায় রাজ্জাকের পাশের বুথের সভাপতি ধৃত মোফাজ্জল, একই সঙ্গে দলের ভাঙড় বিধানসভা কমিটির সদস্য। খুনের পরেও ঘটনাস্থলে বিধায়ক শওকত মোল্লার পেছনে দেখা গিয়েছিল এই মোফাজ্জলকে। যদিও এই নিয়ে দায় ঝেড়ে মোফাজ্জল দলের পদাধিকারী নন বলে দাবি করেছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদতপুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। কি করতো আপনার স্বামী? আমার স্বামী এমনি টিএমসি পার্টি করতো। শওকত মোল্লার সঙ্গে কেমন সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক। কবে থেকে তৃণমূল করে আপনার স্বামী? আগে গোড়াই টিএমসি করে। তার ঘনিষ্ঠ রাজ্জাক খান খুনের পরই আইএসএফ এর দিকে আঙুল তুলেছিলেন শওকত মোল্লা। যদিও ভাঙড়ের আইএসএফ বিধায়ক প্রথম থেকেই শাসক কোন দলেই খুন বলে দাবি করেছেন। তৃণমূল নেতা মোফাজ্জল গ্রেফতার হতেই সুর চড়িয়েছেন নওশাদ সিদ্দিকী। মানে কতটা কনফিডেন্সের লেভেল বুঝতে পেরেছেন? খুন করেছে, খুন করে এসে আবার শওকত মোল্লার অদরেই দাঁড়িয়ে আছে, পেছনেই দাঁড়িয়ে আছে, দাদা প্রোটেক্ট করে নেবে। হয়তো এই মানসিকতা নেই, আর সেখানে দাঁড়িয়ে ওরাই আমাদেরকে বলছে। উত্তর কাশীপুর থানার সঙ্গে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এই খুনের তদন্ত করছে। মোফাজ্জলকে আটক করে টানা জিজ্ঞাসাবাদ করছিলেন লালবাজারের শীর্ষ পুলিশ কর্তারা। শেষমেশ হত্যাকাণ্ডে যুক্ত থাকার প্রমাণ পেয়ে মোফাজ্জলকে গ্রেফতার করা হয়। রাজ্জাক খান খুনের পরই অন্যদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন মোফাজ্জল। কিন্তু কিভাবে পৌঁছেছিলেন, একাধিক অসঙ্গতি উঠে আসে এ জবাবে। প্রথমে দাবি করেন তৃণমূল নেতা আহসান মোল্লার গাড়িতে পৌঁছন, পরে দাবি করেন দলীয় কর্মীর বাইকে ঘটনাস্থলে পৌঁছন। মোফাজ্জলের কল রেকর্ডে খুনের সময়ের আগে ও পরে সন্দেহজনক ফোন কলের হদিশ পাওয়া গিয়েছে। এই পার্টি অফিসে এসে সে যখন নিজেদের মধ্যে বৈঠক করে সেখানে উপস্থিত ছিল মোফাজ্জল মোল্লা। আর এইখানেই পুলিশ তদন্ত করতে গিয়ে এই সিসি ক্যামেরা ফুটেজ তারা সংগ্রহ করে। পুলিশ সূত্রে খবর দেখতে পায় যে যখন এখান থেকে রাজ্জাক খান বেরোচ্ছে তার আগেই বেরিয়ে যাচ্ছে মোফাজ্জল। সেখানে নিহত রাজ্জাক খানও ছিলেন। বিজয়গঞ্জ বাজারের পার্টি অফিস থেকে বেরিয়ে এক নির্মাণ ব্যবসায়ীর খোঁজ করেন। ব্যবসায়ীকে না পেয়ে মোটর বাইক নিয়ে ভাঙড় থানার সামনে যান রাজ্জাক। এই পার্টি অফিস থেকে যখন বেরোবে তার ঠিক 10 মিনিট আগেই মোফাজ্জল সে বেরিয়ে যায়, পৌঁছে যায় বিজয়গঞ্জ বাজারে। স্বাভাবিকভাবেই তার এটা পূর্ব পরিকল্পনা ছিল, আর প্রতি মুহূর্তে রাজ্জাককে নজরে রাখছিল অভিযুক্ত মোফাজ্জল মোল্লা। তিনি থানা থেকে বাড়ি যাওয়ার 10 মিনিট আগে ওই এলাকা ছাড়েন মোফাজ্জল। যখন রাজ্জাক ভাঙড় পার্টি অফিস থেকে এই রাস্তা ধরে বাড়ি যাওয়ার পরিকল্পনা করেছে তখন মোফাজ্জল বিজয়গঞ্জ বাজারে ফোনে দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছে। যখন বাইক এসে এখানে থামে রাজ্জাকের, তখনই ঠিক তার উল্টো দিকে একেবারে ঘন জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় তাকে গুলি করে। আর রাজ্জাক যখন মাটিতে লুটিয়ে যায় তখনই এই রাস্তা ধরে একেবারে গ্রামের দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ভাড়াটে খুনি দিয়ে ভাঙড়ের তৃণমূল নেতাকে খুন। ক্যানিং এলাকার দুষ্কৃতীদের এই হত্যাকাণ্ডে যোগ থাকতে পারে বলে অনুমান। তাদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সত্যজিৎ মণ্ডল, সুশোভন ভট্টাচার্যর রিপোর্ট, টিভি9 বাংলা। রাজনীতির দখলদারি, যে লড়াই বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। তৃণমূল নেতা রাজ্জাক খুনে উঠে এসেছে দলেরই অন্তর্দ্বন্দ্বের কথা। নিহত রাজ্জাক খান ও ধৃত মোফাজ্জল মোল্লা দুজনেই ছিলেন শওকতের ঘনিষ্ঠ। কিন্তু কেন হঠাৎ করেই একে অপরের চক্ষুশূল হয়ে উঠলেন? নেপথ্যে শুধুই কি রাজনীতি, না অন্য কোনো কারণ রয়েছে? ভাঙড়ে গিয়ে তার উত্তর খুঁজল টিভি9 বাংলা।
কেবল ক্ষমতা রেশারেশি না বকরা নিয়ে বিবাদ? ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা রাজ্জাক খান খুনে আসছে নতুন নতুন তথ্য। দলের অন্দরের খবর, রাজ্জাক ও মোফাজ্জল দুজনেই ছিলেন শওকত মোল্লার ঘনিষ্ঠ, কিন্তু সম্প্রতি বকরা নিয়ে গন্ডগোল বেঁধেছিল দুজনের। বকরার লড়াইয়ে বলি রাজ্জাক। বিজয়গঞ্জ বাজারের সঙ্গে ভাঙড় থানা সংযোগকারী এই কাঠের সেতু ভেঙে নতুন সেতু তৈরির বরাত দিয়েছে সরকার, যে কাজে সরাতে হবে বাজারের প্রায় 25টি দোকান। শওকত মোল্লা সাহেব এটা নতুন করে ওই ব্রিজটার বদলে এটা আবার পাকা ব্রিজ করছে। এই কাঠের ব্রিজটাকে রিপ্লেস করে নতুন পাকা ব্রিজ করবে। কাঠের ব্রিজ থেকে তৈরি হবে একেবারে পাকা ব্রিজ। আর এই দোকান যেগুলো ভাঙা হয়েছে, বেশ কিছু দোকান এখান থেকে স্থানান্তরিত হয়ে মেলা মাঠে যাবে। মূলত এর জন্য যে বরাদ্দ হয়েছে টাকা, সেই টাকার মূলত কি ভাগ হবে সেই নিয়ে কি কোনো গন্ডগোল, এই বিষয়টাও রাজনৈতিক মহল পুরোপুরি নজরে রাখছে। ব্রিজের দোকানে বলতে যে তোরা এখানে কিন্তু তোর এখন ময়দানের দিকে তোরা দোকান পাশে লাগা, ব্রিজ হয়ে গেলে একটা মার্কেট যদি সেরকম জায়গা থেকে করে দেবো। কি বলতো? এটা সবাই মিলে বলতো, মজিলবাবু বলতো, রাজ্জাকদা বলতো, আরো নেতারা বলতো, সব একসাথে। বিজয়গঞ্জ বাজার কমিটির সেক্রেটারি রাজ্জাক। দোকানদারদের সরানো নিয়ে শুরু হয় মোফাজ্জলের সঙ্গে দ্বন্দ্ব। সেতুর নির্মাণ সামগ্রী কে সরবরাহ করবে তা নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসেই বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তৃণমূলের অন্দরে খবর, দুপক্ষের বিবাদ মেটাতে দুপক্ষকে নিয়ে বৈঠক করেন শওকত ঘনিষ্ঠ নেতা আহসান মোল্লা। রাজ্জাক খুনের রাতেও শওকত মোল্লার ডাকা দলীয় সভায় উপস্থিত ছিলেন মোফাজ্জলও। আমাদের সেদিন ওখানে 500-700 লোক ছিল, সবই নেতা। একটা মিটিংয়ে 5000 লোক আসে, সবই নেতা। রাজ্জাক খুনের তদন্তে শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন ভাঙড়ের বিধায়ক। যে খুন হলো সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ, যে খুন করেছে যাকে এখন অ্যারেস্ট করেছে সেও শওকত সাহেবের ঘনিষ্ঠ। এখন শওকত সাহেব যাবে কোথায়? যদি শওকত সাহেবকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনটার বিষয়ে, তাহলে অনেক রহস্য উন্মোচন হতে পারে। আমি তো বলছি প্রথম ইন্টারোগেশন ওকে করা দরকার, এই কারণে যেহেতু এই এলাকার বিধায়ক, এই এলাকায় যে একটার পর একটা খুন, প্রথম ওকে যে কাস্টডিতে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা দরকার বলে আমি অন্তত মনে করি। বকরার লড়াই নিয়ে প্রশ্ন করা হলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন শওকত। এখানে কি ভাগ বটারা নেই, এটা আমাদের কোনো নজর নেই। পুলিশ ইনভেস্টিগেশন করছে, নিশ্চিতভাবে খুঁজে বের করবে। কিন্তু পুলিশ সূত্রে খবর, জেরায় কেবল ক্ষমতার রেশারেশি নয়, পিছনে যে বকরার লড়াই রয়েছে সেটাও খুনের মোটিভ হিসেবে জোরালো হয়ে উঠছে। ভাঙড় থেকে ক্যামেরায় মাখনের সঙ্গে সুশোভন ও সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা। এই যে অসন্তোষ, তাতে বাঁধ দিতে কি করছে সরকার? এই যেমন ভাঙড়ে খুন হয়েছেন তরতাজা মুসলিম যুবক, অথই জলে পরিবার। নিহত রাজ্জাকের স্ত্রীর জন্য সরকারি চাকরির ঘোষণা করা হয়েছে। তড়িঘড়ি বরাদ্দ গ্রুপ ডি চাকরি। বিরোধীদের প্রশ্ন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হলে সরকার কেন চাকরি দেবে? মামলার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। ভাঙড়ে নিহত তৃণমূল নেতা রাজ্জাক খান, ধৃত ভাঙড়েরই তৃণমূল নেতা মোফাজ্জল শেখ। গোষ্ঠীদ্বন্দ্বে খুন, তবু নিহতের স্ত্রীকে সরকারি চাকরি দিচ্ছে রাজ্য সরকার। তড়িঘড়ি রাজ্জাকের স্ত্রীর গ্রুপ ডি পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন। আমার দুটো বাচ্চা ছোট, আমার সংসার চালানোর মতো কিছু নেই। আমি অসুস্থ, আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ কি করে হবে? আমার বাচ্চাদের কে দেখবে? আমার বাচ্চাদের কিভাবে খাওয়া হবে? আমরা সমস্ত পেপারপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। বাড়িতে দুটো বাচ্চা, বাড়িতে যিনি আর্নিং মেম্বার তিনিই খুন হয়েছেন। বাচ্চাগুলোর পড়াশোনা, ভবিষ্যৎ, দুবেলা দুমুঠো ভাত খরচ খেয়ে জোগাবে। শাসকের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হলেও এই যুক্তিটা খাটে কি? মামলার হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এটা তো অ্যাডমিনিস্ট্রেশনের অপব্যবহার এবং জনগণের টাকা বা গভর্নমেন্ট এক্সচেকার তার নয়ছয় হচ্ছে। প্রয়োজনে আমরা এর বিরুদ্ধে কোর্টে যাব। তৃণমূলের অবশ্য যুক্তি তৈরি। অনেকেই খুন হন, অনেকের মৃত্যু হয়। আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার যে সমবেদনা সেটা দেখান। এটাকে একটা আলাদা ডিস্টিংক্ট কোনো একটা ঘটনা হিসেবে দেখার কোনো প্রয়োজন নেই। রাজ্জাক তৃণমূল কর্মী না হলে কি স্ত্রীকে চাকরি দেওয়া হতো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। 21শে জুলাই আসছে, দলের মেগা সভার প্রস্তুতি পর্ব চলছে, কিন্তু তার আগে তৃণমূল শিবিরে অস্বস্তি। দিকে দিকে বিচ্ছে কোন্দলের কাঁচা। সাগরদিঘিতে বিধায়ক বাইরন বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ ব্লক তৃণমূল সভাপতির। বর্ধমানে দলের নেতাদের রোষে পুরো চেয়ারম্যান। অস্বস্তির এই আবহে প্রবীণদের কাছে টেনে সকলকে নিয়ে চলার বার্তা কুণাল ঘোষের গলায়। লড়াইয়ে এক ছটাক জমি ছাড়া যাবে না,
সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নামতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব বলছেন বারবার এক হয়ে লড়ার বার্তা দিচ্ছেন, কিন্তু তাতে দলের অন্তর্দ্বন্দ্ব ঢাকা যাচ্ছে কি? সামনে 21শে জুলাই দলের বিগ ইভেন্ট। জেলায় জেলায় মেগা সভার প্রস্তুতি পর্ব চলছে, আর সেখানে বারবার প্রকাশ্যে দলের আদি নব্য দ্বন্দ্ব। বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে সাগরদিঘি উপনির্বাচনে জিতেছিলেন বাইরন বিশ্বাস, পরে যোগ দেন তৃণমূলে, কিন্তু তাকে ঘিরে দলের অন্তরে ক্ষোভের আগুন। এবার তৃণমূলে ব্লক সভাপতির নিশানায় সাগরদিঘির বিধায়ক। ভাঙর করার চেষ্টা করছে, আমরা চাই না পুরো মায়ের বল ভরে কাটতে। যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রত্যাখ্যাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। অস্বস্তি বর্ধমানে, সেখানেও 21শে প্রস্তুতি সভায় শাসক কোন্দল। পুকুর বুঝিয়ে প্রমোটারি থেকে তোলাবাজি, পুরপ্রধান পরেশচন্দ্র সরকারকে আক্রমণ তৃণমূলের দুই নেতা। 15 বিঘে ঢল থেকে 10 বিঘে বুঝিয়ে ফ্ল্যাট হয়ে গেছে, 20,000 টোটো চলছে। আমাদের কিছু নেতা তাদের কাছ থেকে টাকা নিয়ে ভালো করে পকেট গুছাচ্ছে। পৌর নির্বাচন কিভাবে হয় জানেন তো? চপাচপ ওয়ার্ডের রাস্তা চিহ্নিতকরণ করে সমানভাবে বন্টন করে 35টা ওয়ার্ডের রাস্তা বেছে করা যেত, উচিত ছিল, তাই তো? এগুলো আলোচনা পুরসভার ভিতরে হয় না, একজন মাথার উপরে বসে বাইরে থেকে যা বলে দেয় তাই করতে হয়, আর সেটা মানব না আগামী দিনে। প্রকাশ্যে অন্তর্দ্বন্দ্ব, তৃণমূলের অন্তরে অস্বস্তি। 21শে প্রস্তুতি সভা থেকেই প্রবীণদের কাছে টেনে সকলকে নিয়ে চলার বার্তা কুণাল ঘোষের। যারা সিনিয়র রয়েছেন, যুব এবং কলেজে যুব এবং ছাত্ররা যারা আছে, সকলকে নিয়ে চলতে হবে। যারা দূরে আছেন আনতে হবে। কোন এলাকা বা কলেজে আমাদেরও সতর্ক থাকতে হবে। এই বার্তা কতটা কাজে আসবে উত্তরটা সময় দেবে, কিন্তু এই নিয়ে শাসক দলকে বিততে ছাড়ছে না বিরোধীরা। বেশি সেখানটায় হাড়মাদা ঢুকে আছে, তাদের তো কাজ পাচ্ছে না তারা, ফলে নিজেদের মধ্যে রক্তক্ষরণ তাদের শুরু হয়েছে। এই রক্তক্ষরণের মধ্যে দিয়ে তৃণমূল দল আগামী দিনে এই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। মারছে কে তৃণমূল, মরছে কে তৃণমূল। 3 দিনে 3টে উইকেট পড়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন, নইলে আমরা নিজেরা বাঁচতে পারবো না। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে দলের কোন্দল কাঁটার মতো বিচ্ছে শাসক শিবিরকে। কৌশিক ঘোষ, মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি। দেশ জুড়ে ভোটার তালিকার সমীক্ষার তোড়জোড় নির্বাচন কমিশনের। অগস্ট মাস থেকেই বিশেষ সমীক্ষার কাজ শুরুর ভাবনা। জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে আরো ডিটেলে জানবো। জ্যোতির্ময়, দেখো, সংবাদ সংস্থা দাবি করছে যে জাতীয় নির্বাচন কমিশন তারা দেশ জুড়ে বিহারে এই মুহূর্তে যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে সেই প্রক্রিয়া তারা সারা দেশ জুড়ে শুরু করতে পারে। আমরা গত কয়েকদিন আগে যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল এই মামলার, সেই সময় অভিষেক মনু সিংভি তিনি আশঙ্কা প্রকাশ করেন যে আজকে বিহারে উইদাউট এনি প্রিপারেশন যেভাবে হঠাৎ করে এই প্রক্রিয়া শুরু হয়েছে, সেই একই কাজের পুনরাবৃত্তি বাংলার ক্ষেত্রেও হতে পারে। আর ঠিক সেই সময় সরকারের তরফ থেকে সলিসিটর জেনারেল জানিয়েছিলেন যে এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা দেশ জুড়ে তারা এই প্রক্রিয়ার দিকে এগোবে। অর্থাৎ যাতে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারে এবং কোথাও ভোটার তালিকায় কোনো গলদ যাতে না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে তারা সম্পূর্ণভাবে বদ্ধপরিকর। স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন তারা কি করে সেদিকে আমাদের নজর থাকছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোন নোটিফিকেশন জারি করেনি বা সরকারি ভাবে এই ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি। সূত্র মারফত বা সংবাদ সংস্থার দাবির ভিত্তিতে আমরা এই খবর জানি। ধন্যবাদ। 21শে জুলাই তৃণমূলের মেগা সমাবেশ, তার আগে 18ই জুলাই বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। তার ঠিক দুদিন আগে রাজপথে তৃণমূল সুপ্রিমো। অস্ত্র বাঙালির ভাবাবেগ, বিজেপিকে বাংলা বিরোধী তকমা দিয়ে ক্যাম্পেইন শুরু করছে তৃণমূল কংগ্রেস, আর তার মধ্যেই আবেগকে অস্ত্র করে বিজেপির উপর চাপ আরও বাড়াতে চাইছে বাংলার শাসক দল। বছর ঘুরলেই ভোট যুদ্ধ, গরম হচ্ছে বঙ্গ রাজনীতির ময়দান। শাসকের চাপ বাড়াতে একের পর এক ইস্যুতে পথে বিরোধী বিজেপি। ঠিক তখনই বঙ্গের শাসক দলের হাতিয়ার বাঙালি আবেগ, বাঙালির অস্মিতা।
কলকাতার রাজপথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্র, ওড়িশা থেকে দিল্লি, বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। তৃণমূলের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের টার্গেট করা হচ্ছে। বাংলাদেশের তকমা দিয়ে অনেককে ওপার বাংলায় পুশব্যাকও করা হয়েছে বলে দাবি। ভোটের আগে এবার ইস্যুকে তুলে এনে বাঙালি ভাবাবেগে শান দেওয়া কৌশল রাজ্যের শাসক দলের। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন, সেই মিছিলকে নেতৃত্ব দেবেন। এই মিছিলে সামিল হবে কলকাতা ছাড়া হাওড়া, সল্টলেক, দমদম এবং ভাঙড়। 16 জুলাই কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং প্রতিবাদ মিছিল। মিছিলের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে বিকেল 4টে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি। সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে। গ্রেট ক্যালকাটা কিংসের মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে, এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে। দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। রবিবার দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি পরিদর্শন করেন তৃণমূল সাংসদেরা। সেখানকার বাংলাভাষী বাসিন্দাদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন সাগরিকা ঘোষ এবং সাকিব গোখলেরা। সুচরিতাদের রিপোর্ট, TV9 বাংলা। গণপিটুনির হুঁশিয়ারি বিজেপির নতুন রাজ্য সভাপতির গলায়। ভোটের আগে এবার তৃণমূল, পুলিশ ও সিভিকের একাংশকে কার্যত গণপিটুনির হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্য। রাজ্যপালের কাছে তার আবেদন, 2026-এর ভোটে বিজেপি ক্ষমতা এলে গণপিটুনি ঠেকানোর দায়িত্ব নিতে হবে রাজ্যপালকে। শ্রমিক ভট্টাচার্যের এই হুঁশিয়ারি ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। 26-এর ভোটমুখী বাংলায় কদিন আগে রাজ্য বিজেপির ক্যাপ্টেন হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপির শিবিরে বরাবরই সুবক্তা হিসেবে পরিচিত শ্রমিক। শিক্ষিত মার্জিত বক্তব্য রাখাই যার অভ্যেস, সেই শ্রমিককে এবার দেখা গেল নতুন অবতারে। এবারে তার মুখে শোনা গেল গণপিটুনির হুঁশিয়ারি। সাফ বললেন, ভোটের ফল প্রকাশের পর তৃণমূলের দাগী নেতা আর তাদের কথায় চলা পুলিশ সিভিকদের গণপিটুনির হাত থেকে বাঁচাতে হবে রাজ্যপালকে। নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। নতুন বিজেপির সভাপতির গণপিটুনির হুঁশিয়ারি নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনীতির চাপানুতোর। কে জানে কে কি বলে না বলে। রাজ্যপাল আবার তো শাসক না, রাজ্যপাল ক্ষমতাকে পাল্টাক, তারপরে কি করবে তখন তারা দেখাবে। গাছে কাঁঠাল আর গোপে তেল মেরে তো লাভ নাই। এখন আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছেন, ভালো কথা, কারণ আমরা চাই যে বিরোধীরাও মান না খাক। তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকেই এক একজন গব্বর হয়ে গেছে। এবার যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে, তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে, যেদিন বেটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিষে মারবো। শ্রমিক ভট্টাচার্যের নিশানায় থাকা তৃণমূল কিন্তু এই ইস্যুতে পাল্টা বিজেপির কোটেই বল ঠেলেছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতারা এখন শ্রমিকবাবুর দলে রয়েছেন বলে পাল্টা কটাক্ষ ছুড়েছেন কুণাল ঘোষ। শ্রমিকবাবুর এটা জানা উচিত যে তৃণমূলের যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তারা একসময় বিরাট বড় বড় কথা বলতেন, তারা তো এখন সবাই বিজেপির নেতা। 2026-এ ভোটের আগে স্লগ ওভারের দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। মাঠে নেমেই তাই একের পর এক চমক দিতে শুরু করেছেন বিজেপির নতুন ক্যাপ্টেন। কখনো হিন্দুত্বের প্রশ্নে দলের বিরোধী দলনেতার লাইন থেকে খানিকটা ভিন্ন সুর তুলে চমকে দিয়েছেন, কখনো আবার জ্যোতি বসুকে শ্রদ্ধা জানিয়ে কাছে টেনেছেন বামেদেরও। এবার নিজের ভাবমূর্তির বাইরে গিয়ে শোনালেন গণপিটুনির হুঁশিয়ারি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে বড় খবরে নজর রাখছি আমরা। আহমেদাবাদের পর লন্ডন, ফের বিমান বিপর্যয়। সাউথ এন্ড বিমানবন্দর থেকে ওড়ার পরই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। তবে এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা কত সেটা এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। রবিবার নেদারল্যান্ডসের দিকে যাচ্ছিল B200 সুপার কিং এয়ার বিমানটি, তারপর কি হয়? সুশোভন মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা জানবো। আগে সুশোভন, একবারে আহমেদাবাদের মতো ঘটনা, যেটা লন্ডনের সাউথ এন্ড এয়ারপোর্ট, আমরা জানি যেটা ইস্ট অফ লন্ডনের এয়ারপোর্ট,
সেখানে কিন্তু টেক অফের সময় আমরা যেমন দেখেছিলাম ঠিক 1 মাস আগে আহমেদাবাদে যে ঘটনা ঘটেছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ক্ষেত্রে, এক্ষেত্রেও এটা যদিও খুব ছোট প্লেন, যেটা আপাতত জানা যাচ্ছে খুব ছোট প্লেন, কেননা যেটা এখন অব্দি সিট কতজন ছিল সেটা ক্লিয়ার না, কিন্তু ছোট প্লেন। তুমি যদি ফ্লাইট রাডারের যদি তুমি ছবি দেখো তাহলে দেখতে পাবে যখন রানওয়ে থেকে ওঠার কিছুক্ষণ পরই তোমার ভেঙে পড়ে, এবং যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তুমি যেটা সেই ছবি দেখতে পাচ্ছ যে টার্মিনাল থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে। তুমি যেমন বললে যে এটা একটা নেদারল্যান্ডস যাচ্ছিল, সাউথ ইন্ডিয়া এয়ারপোর্ট থেকে নেদারল্যান্ডস যাচ্ছিল, প্রাইমারিলি মনে করা হচ্ছে এটা একটা ডাচ সংস্থার ফ্লাইট যারা কিন্তু অপারেট করে লন্ডন সাউথ ইন্ডিয়া এয়ারপোর্ট থেকে নেদারল্যান্ডসে যাওয়ার পথে কিন্তু রানওয়ের ওপরই, রানওয়ে জাস্ট বেরিয়েই কিন্তু ভেঙে পড়ে। মানে একেবারেই আমরা যেটা কিছুদিন আগে 1 মাস আগে আহমেদাবাদের ক্ষেত্রে যেমন দেখেছিলাম যে তোমার রানওয়ে টেক অফের কিছুক্ষণ 32 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে, এটা এক্ষেত্রে অবশ্য রানওয়ে থেকে বেরিয়েই কিন্তু ভেঙে পড়ে, ফলে এয়ারপোর্ট চত্বরই ভেঙে পড়ে। ইতিমধ্যে তুমি যেমন বলছিলে যে হতাহতের সংখ্যা এখনো ক্লিয়ার না, তবে ইমার্জেন্সি সার্ভিস এই মুহূর্তে কাজ করছে এয়ারপোর্টে, এবং আমরা যেটা জানতে পারছি যে সাউথ ইন্ডিয়া এয়ারপোর্টের ঠিক পাশেই একটা গলফ ক্লাব এবং একটা রাগবি ক্লাব আছে, ফলে সেটাকেও কিন্তু ইভ্যাকুয়েট করে ফেলা হয়েছে। এখানে তুমি যে ছবি দেখতে পাচ্ছ একদম কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে, ফলে প্রিকশনারি যেগুলো মেজার্স নেওয়া সেগুলো সব করে নেওয়া হচ্ছে। আপাতত সাউথ ইন্ডিয়া এয়ারপোর্ট বন্ধ রাখা হয়েছে, এবং তবে এখনো অব্দি ক্লিয়ার না যে কতজন এই বিমানে ছিলেন এবং হতাহতের সংখ্যা কত। লিমা, নজর থাকবে সুশোভন, ধন্যবাদ তোমায়। একবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইছি, যেমনটা সুশোভন বলছিল 12 মিটার এই বিমানে কিন্তু সর্বোচ্চ 9 জন যাত্রী এবং 2 বিমান কর্মী বসতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা কি বিষয়টি স্পষ্ট নয়, নজর রয়েছে আমাদের। ডক্টর এস.সি. দেব হোমিওপ্যাথি রিসার্চ ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের রজত জয়ন্তী বর্ষ উদযাপন, সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান। আগামী 25 বছরের সংস্থার লক্ষ্য একটি দাতব্য হোমিওপ্যাথি হাসপাতাল গড়ে তোলা, যেখানে বিনামূল্যে পরিষেবা পাবেন সাধারণ মানুষ। সায়েন্স সিটির অনুষ্ঠান থেকে চিকিৎসকদের সংবর্ধনাও দেওয়া হয়। আমাদের কোম্পানির ওষুধ আমরা নিজস্ব দাতব্য চিকিৎসালয় বিভিন্ন জায়গায় রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে, সেখানে আমরা তাদের ওষুধের মাধ্যমে সেবা করি। আর আমাদের প্রতিবন্ধী একটা সংগঠন আছে আরসি নগরে, সেখানেও আমাদের ক্লিনিক চলে।